কেমন আছেন সবাই? আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আমরা আলোচনা করব জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নিয়ে। আমরা যেহেতু নামাজের সময় চলছিল, তাই একবারে নামাজের বিরতি নিয়ে নিলাম। এখন থেকে একটানা একেবারে ক্লাসটা শেষ পর্যন্ত চলবে। তো ১ম এ আমরা আলোচনা করব জাতিসংঘ নিয়ে। আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি ভালোই। চলেন শুরু করি। ১ম এ একটু হেডিং দেন জাতিপুঞ্জ। নট জাতিসংঘ। ১ম হেডিং দিবেন হলো জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ হলো জাতিসংঘের উত্তরসূরি একটা প্রতিষ্ঠান। অর্থাৎ জাতিসংঘ গঠনের পূর্বে এই জাতিপুঞ্জ গঠন করা হয়। ১ম হেডিংটা দেন জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ গঠন করা হয় কবে? জাতিপুঞ্জ গঠন করা হয়, গঠিত হয় ১৯২০ সালে এবং এই জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ১৯৪৬ সালে এবং জাতিপুঞ্জকে বলা হয় জাতিসংঘের পূর্বসূরি প্রতিষ্ঠান। পূর্বসূরি প্রতিষ্ঠান। এবং এটা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১ম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য। ১ম বিশ্বযুদ্ধ পরবর্তী ১ম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য। ১ম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। গঠিত হয় কবে? গঠিত হয় ১৯২০ সালে। বিলুপ্ত হয় কবে? বিলুপ্ত হয় ১৯৪৬ সালে। গঠিত হয় ১৯২০ সালে, বিলুপ্ত হয় ১৯৪৬ সালে। এবং এটা গঠিত হয় জাতিসংঘের পূর্বসূরি প্রতিষ্ঠান হিসেবে, অর্থাৎ জাতিসংঘের পূর্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১ম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং জাতিপুঞ্জের ইংরেজি নাম হলো লীগ অফ নেশনস। লীগ অফ নেশনস। আর কিছুই এটা সম্পর্কে জানতে হবে না। ব্যাস। জাতিপুঞ্জের ইংরেজি নাম হলো লীগ অফ নেশনস। এইটাই শুধু এখান থেকে পরীক্ষায় আসে যে জাতিপুঞ্জের পূর্বসূরি মানে জাতিসংঘের পূর্বসূরি প্রতিষ্ঠান কোনটি? উত্তর জাতিপুঞ্জ। জাতিপুঞ্জের পূর্ব নাম হলো মানে জাতিসংঘ। এর পূর্বসূরি হিসেবে গঠিত হয় কোনটি? উত্তর জাতিপুঞ্জ। ইংরেজি নাম কি? ইংরেজি নাম দ্য লীগ অফ নেশনস। ব্যাস এইটুকুই এটা সম্পর্কে। জাতিপুঞ্জের পরে গঠিত হয় জাতিসংঘ। এইটা একেবারে সাল তারিখ সহ লিখতে হবে। তো জাতিসংঘ সম্পর্কে লিখবেন প্রথম যে ঘটনাটা, সেটা হলো জাতিসংঘ গঠিত হয় কবে? উত্তর জাতিসংঘ গঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫ এবং জাতিসংঘ গঠনের জন্য জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? এটা পরীক্ষায় আসে। উত্তর জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? উত্তর ১৫ই জুন ১৯৪৫। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? উত্তর ১৫ই জুন ১৯৪৫। এটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে যে জাতিসংঘ সনদ কবে স্বাক্ষরিত হয়? জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? উত্তর ১৫ই জুন ১৯৪৫। এই দিন হলো জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। যেই সনদ অনুযায়ী জাতিসংঘ গঠিত হয় সেই সনদের নাম হলো জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এইজন্য জাতিসংঘ যেদিন প্রতিষ্ঠিত হয় এই তারিখটাকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘ যেদিন প্রতিষ্ঠিত হয় এই তারিখটাকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। লিখছেন ১৫ জন না, সরি ১ মিনিট একটু এটা ঠিক করে নেন। ২৬ জন লিখবো। তা লিখছি ১৫ জন। তো এরপরে জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর জাতিসংঘের প্রধান কার্যালয়
নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। এইখানে আছে জাতিসংঘের প্রধান কার্যালয়। তারপর লিখবেন জাতিসংঘের প্রধান কার্যালয়ের পরে, এটা গেল জাতিসংঘের প্রধান কার্যালয়। তারপর কি নিয়ে লিখবেন? তারপর লিখবেন হলো জাতিসংঘের ইংরেজি নাম কি? উত্তর দ্য ইউনাইটেড নেশনস। দ্য ইউনাইটেড নেশনস মানে হলো জাতিসংঘ। ইউনাইটেড নেশনস মানে হলো জাতিসংঘ। এরপর জাতিসংঘের প্রস্তাবক কে বা জাতিসংঘ গঠনের জন্য প্রস্তাবনা দেন কে? ওনার নাম হলো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। উনি জাতিসংঘ গঠনের প্রস্তাব দেন। ওনাকে বলা হয় জাতিসংঘের প্রতিষ্ঠাতা বা জাতিসংঘের প্রস্তাবক। ওনাকে বলা হয় জাতিসংঘের প্রতিষ্ঠাতা বা জাতিসংঘের প্রস্তাবক। লিখছেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। উনি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে বলা হয় জাতিসংঘের প্রস্তাবক। এইটুকু হলো জাতিসংঘ সম্পর্কে প্রাথমিক কথা। তারপরে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি? উত্তর জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা 11। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কতটি? উত্তর 51টি। 51টি দেশ ছিল জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য। এবং বর্তমান সদস্য কত জাতিসংঘের? উত্তর জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193। এরপর লিখবেন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি? উত্তর 2টি। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি? উত্তর 2টি। স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি? উত্তর 2টি। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি? উত্তর 2টি। স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি? উত্তর জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হলো 2টি। কি কি? একটার নাম হলো ভ্যাটিকান বা ভ্যাটিকান সিটি, আরেকটার নাম হলো ফিলিস্তিন। এই দুইটা রাষ্ট্র হলো জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র। একটার নাম হলো ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান, আরেকটার নাম হলো ফিলিস্তিন। দেখছেন? একটার নাম হলো ভ্যাটিকান বা ভ্যাটিকান সিটি, আরেকটার নাম হলো ফিলিস্তিন। এই দুটো হলো জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র। এরপর লিখবেন যে জাতিসংঘের, দেখছেন? এরপরে লিখবেন যে জাতিসংঘের প্রথম পদক্ষেপ কোনটি? উত্তর জাতিসংঘের প্রথম পদক্ষেপ হলো লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা দেওয়া হয় কত সালে? উত্তর 12ই জুন 1941 সালে। আর লন্ডন ঘোষণার সাথে আরেকটা চুক্তির নাম আসে জাতিসংঘের সাথে, সেটা হলো আটলান্টিক চুক্তি। আটলান্টিক মহাসাগরের মধ্যে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের হলো প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের হলো প্রেসিডেন্ট, এই দুই দেশের রাষ্ট্রপ্রধান তারা একটা মিটিং বা একটা সম্মেলন করে। সেইখানে তারা একটা চুক্তি স্বাক্ষর করে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আমরা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করব। এই চুক্তিটার নাম হলো আটলান্টিক চুক্তি বা আটলান্টিক সনদ। এই সনদ স্বাক্ষরিত হয় 14ই আগস্ট 1941। 14ই আগস্ট 1941। এই সনদ স্বাক্ষরের পর আস্তে আস্তে আরো অনেকগুলো সম্মেলন হয়, সনদ স্বাক্ষর হয়, তারপরে একসময় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। নেক্সট আসেন, এরপরে এখান থেকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, এখনো যারা স্ক্রিনে দাগ দেন আজকে এতগুলো ক্লাস পরে, আমার ক্লাস অন্য স্যারদের ক্লাস, মানে আপনাদের কি মাথায় ডিস্টার্ব করে না কি আমি বুঝি না, নাকি আরো বড় হইতে মনে চায় না? নেক্সট আসেন জাতিসংঘ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, তার মধ্যে 1 নম্বরে হলো জাতিসংঘের জাতিসংঘের মূল সংস্থা কয়টি? উত্তর জাতিসংঘের মূল সংস্থা হলো 6টি। এরপর লিখবেন জাতিসংঘের ভাষা কয়টি? উত্তর 6টি। জাতিসংঘের ভাষা কয়টি? উত্তর জাতিসংঘের ভাষা হলো 6টি। জাতিসংঘের ভাষা মানে জাতিসংঘের অফিসিয়াল ভাষা। জাতিসংঘের অফিসিয়াল ভাষা।
ওকে? তো এখন অফিসিয়াল ভাষাগুলো কি, কি? এইটা মনে রাখার জন্য দেখেন ১ম হলো অফিসিয়াল ভাষা জাতিসংঘের ইংরেজি ভাষা। ২য় জাতিসংঘের অফিসিয়াল ভাষা এটার নাম হলো ফ্রেঞ্চ। এটার নাম হলো ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ভাষা। এরপর হলো আরবি, এরপর হলো স্প্যানিশ, এরপর হলো স্প্যানিশ, এরপর হলো রুশ ভাষা অর্থাৎ রাশিয়ার ভাষা, এরপর হলো চীনা ভাষা বা মান্দারিন ভাষা। এই ৬ টা ভাষাকে বলা হয় জাতিসংঘের অফিসিয়াল ভাষা। এর মধ্যে আবার ২ টা ভাষা ব্যবহার করা হয় জাতিসংঘ সচিবালয়ে। তাই এই ২ টাকে বলা হয় জাতিসংঘ সচিবালয়ের ভাষা। এই ২ টা ভাষাকে বলা হয় জাতিসংঘ সচিবালয়ের ভাষা। জাতিসংঘ সচিবালয়ের ভাষা কয়টি? উত্তর ২ টি। জাতিসংঘ সচিবালয়ের ভাষা কয়টি? উত্তর ২ টি। কি, কি? একটা হলো ইংরেজি, আরেকটা হলো ফ্রান্স। একটা হলো ইংরেজি, আরেকটা হলো ফ্রান্স। এই ২ টা ভাষা হলো জাতিসংঘ সচিবালয়ের ভাষা। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? উত্তর জাতিসংঘের অফিসিয়াল ভাষা হলো ৬ টি। এর মধ্যে ২ টা ভাষাকে বলা হয় জাতিসংঘের অফিসিয়াল ভাষা। দেখছেন? দেখছেন? এখন এসে ডিসপ্লেতে দাগ দেয়। মানে মগামির তো একটা সীমা থাকতে হয়। তাই না? নেক্সট আসেন এরপরে। এরপরে আলোচনা করব আমরা জাতিসংঘের মূল সংস্থাগুলো নিয়ে। এরপরে আমরা আলোচনা করব জাতিসংঘের মূল সংস্থা নিয়ে। দেখছেন? এরপরে আমরা আলোচনা করব জাতিসংঘের মূল সংস্থা নিয়ে। মূল সংস্থা ১ নম্বরে হলো জাতিসংঘের ১ নম্বর মূল সংস্থা জাতিসংঘের নাম হলো গিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ। ১ নম্বর মূল সংস্থা হলো জাতিসংঘ সাধারণ পরিষদ। জাতিসংঘ সাধারণ পরিষদের সম্পর্কে লিখবেন জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ১৯৩। অর্থাৎ যারা জাতিসংঘের সদস্য সবাই সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘ সাধারণ পরিষদের সভা বসে কবে? এইটা পরীক্ষায় প্রশ্ন আসে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার। প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার। প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার। সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার। লিখছেন? সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার। গেল এটা। প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভা বসে। সাধারণ পরিষদ নিয়ে এর চেয়ে বেশি কিছু আপনাদের না পড়লেও চলবে। তারপরে আসেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ২ নাম্বার যে জাতিসংঘের এটার নাম হলো নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে স্থায়ী সদস্য হলো ৫ দেশ। স্থায়ী সদস্য হলো ৫ দেশ এবং অস্থায়ী সদস্য হলো ১০ টি। অস্থায়ী সদস্য হলো ১০ দেশ।
এর মধ্যে আসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা কারা? উত্তর: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো ১ নম্বরে যুক্তরাষ্ট্র, ২ নম্বরে যুক্তরাজ্য বা ব্রিটেন, যুক্তরাজ্য বা ব্রিটেন, তারপরে হলো ফ্রান্স, তারপরে হলো রাশিয়া এবং তারপরে হলো চীন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। দেখছেন? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। এগুলো হলো আপনার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এখান থেকে প্রশ্ন আসে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আছে কোন ক্ষমতা? উত্তর: ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতা আছে কাদের? উত্তর: ভেটো ক্ষমতা আছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। স্থায়ী সদস্যদের। তো এই ভেটো শব্দের অর্থ কি? ভেটো হলো একটা ল্যাটিন শব্দ। ভেটো হলো একটা ল্যাটিন শব্দ। এর অর্থ আমি মানি না। এর অর্থ আমি মানি না। আমি মানি না। এটা হলো ভেটো ক্ষমতা। তারপরে আসেন এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যাবলী সম্পর্কে ২ টা কথা লিখে রাখেন। নিরাপত্তা পরিষদের কার্যাবলীতে ১ নম্বরে আছে নতুন সদস্য গ্রহণ। কোন দেশকে জাতিসংঘের সদস্য বানানো, এই কাজটা করে থাকে নিরাপত্তা পরিষদ। ২ নম্বর কাজটা করে থাকে মহাসচিব নির্বাচন। কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব? এটা নির্বাচন করে থাকে জাতিসংঘ স্থায়ী পরিষদ বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের স্থায়ী পরিষদ বা নিরাপত্তা পরিষদ কে জাতিসংঘের নতুন সদস্যপদ পেতে পারে, এটা নির্ধারণ করে থাকে এই পরিষদ। এটা নির্ধারণ করে থাকে জাতিসংঘের এই পরিষদ। ওকে? নেক্সট আসেন, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলব, সেটা হলো জাতিসংঘের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত? উত্তর: জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কতদিন? উত্তর: অস্থায়ী সদস্যদের মেয়াদ হলো ২ বছর। প্রতি ২ বছর পর, পর যারা অস্থায়ী সদস্য আছে নিরাপত্তা পরিষদের তাদের পরিবর্তন আসে। নিরাপত্তা পরিষদের যারা অস্থায়ী সদস্য আছে প্রতি ২ বছর পর, পর তাদের পরিবর্তন আসে। লিখছেন? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যারা অস্থায়ী সদস্য তাদের প্রতি ২ বছর পর, পর পরিবর্তন আসে। লিখছেন? নতুন সদস্য গ্রহণ, মহাসচিব নির্বাচন, অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর? এইটা হলো আলাদা আরেকটা প্যারা, হ্যাঁ? ২ বছর করে অস্থায়ী সদস্যদের মেয়াদ হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরে ভাই, আপনাদের এই লেকচার শিট করে তো আমার মাথা খারাপ করে দিবেন। একটু পর, পর লেকচার শিটে এইটা লেখা আছে, ওইটা লেখা আছে। আটলান্টিক সনদের আটলান্টিক সনদের ইটা তারিখটা আবার জানতে চেয়েছেন। আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ১৪ই আগস্ট ১৯৪১। তো কার্যাবলীতে লিখবেন জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ এবং মহাসচিব নির্বাচন, এই ২ টা কার্যক্রম পরিচালনা করে থাকে কে? এই ২ টা কার্যক্রম পরিচালনা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য যারা, ওদের মেয়াদ হলো ২ বছর। এদের আছে ভেটো ক্ষমতা। তারপরে জাতিসংঘের আরেকটা পরিষদ নাম হলো ৩ নাম্বার জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর: অবস্থান নিউ ইয়র্কে। অবস্থান নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এইখানে হলো জাতিসংঘ সচিবালয় অবস্থিত। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এইখানে হলো জাতিসংঘ সচিবালয় অবস্থিত।
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, এখানে জাতিসংঘ সচিবালয় অবস্থিত এবং জাতিসংঘ সচিবালয়ের লিখবেন প্রধান হলেন মহাসচিব। সচিবালয়ের প্রধান হলেন মহাসচিব। মহাসচিব নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। ৪ জন মহাসচিব। এর মধ্যে জাতিসংঘের ১ম মহাসচিব, ২য় মহাসচিব, ৩য় মহাসচিব এবং জাতিসংঘের বর্তমান বা নবম মহাসচিব। এই কয়েকজনের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। জাতিসংঘের ১ম মহাসচিবের নাম হলো ট্রিগ ভ্যালি। উনার বাড়ি হলো নরওয়ে। ট্রিগ ভ্যালি, উনার বাড়ি হলো নরওয়ে। নরওয়ে। এরপরে জাতিসংঘের ২য় মহাসচিব, উনার নাম হলো দ্যাগ হ্যামারশোল্ড। দ্যাগ হ্যামারশোল্ড। দ্যাগ হ্যামারশোল্ড, ওনার বাড়ি হলো সুইডেন। দ্যাগ হ্যামারশোল্ড, ওনার বাড়ি হলো সুইডেন। ওনার বিশেষত্ব হলো উনি ১৯৬১ সালে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে। এইটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর, উনি শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন এবং কারণ কি ছিল? কারণ উনি একটা বিমান দুর্ঘটনায় মারা যান। ড্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে বিমান দুর্ঘটনায় মারা গেলে তাকে এই পুরস্কারটা প্রদান করা হয়। দেখছেন? বিমান দুর্ঘটনায় মারা যান জাতিসংঘের কোন মহাসচিব? উত্তর, দ্যাগ হ্যামারশোল্ড। দ্যাগ হ্যামারশোল্ড। লিখছেন? তারপরে জাতিসংঘের ৩য় মহাসচিব যিনি, উনার নাম হলো উ থান্ট। উনার বাড়ি হলো মায়ানমারে। জাতিসংঘের ৩য় মহাসচিব, উনার নাম হলো উ থান্ট। উ থান্ট হলো মায়ানমারের নাগরিক। উনার বিশেষত্ব হলো উ থান্ট, উনি হলো মায়ানমারের নাগরিক। উনার বাড়ি হলো মায়ানমারে এবং উনার বিশেষত্ব হলো উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন। এটাই পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন কে? উত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন উ থান্ট। মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন উ থান্ট। মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন উ থান্ট। আর এখানে বর্তমান বা সর্বশেষ মহাসচিব যিনি এখন বর্তমানে আছেন, উনার নাম হলো অ্যান্টোনিও গুতেরেস। উনার বাড়ি হলো পর্তুগাল। অ্যান্টোনিও গুতেরেস। এটা পরীক্ষায় আসছিল অ্যান্টোনিও গুতেরেস কোন দেশের নাগরিক? এটা পরীক্ষায় আসছিল। তো অ্যান্টোনিও গুতেরেস হলো আপনার পর্তুগালের নাগরিক। অ্যান্টোনিও গুতেরেস উনি হলো পর্তুগালের নাগরিক। অ্যান্টোনিও গুতেরেস উনি হলো পর্তুগালের নাগরিক এবং ওনার সম্পর্কে লিখবেন আগে উনি জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মহাসচিব ছিলেন। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মহাসচিব ছিলেন। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দ্য রিফিউজিস, এই সংস্থার আগে উনি মহাসচিব ছিলেন। তারপরে উনি জাতিসংঘের মহাসচিব হন। তারপরে উনি জাতিসংঘের মহাসচিব হন। ব্যাস এইটুকুই জাতিসংঘ মহাসচিব সংক্রান্ত আলোচনা। তারপরে আসেন জাতিসংঘের পরবর্তী যেই মূল সংস্থা, জাতিসংঘের পরবর্তী যে মূল সংস্থা এইটার নাম হলো ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল মানে হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। জাতিসংঘের এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসক, এই ইকোসক সম্পর্কে লিখবেন এর আছে ৫টি আঞ্চলিক কমিশন। ইকোসকের আছে ৫টি আঞ্চলিক কমিশন। এই সংস্থার ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে। এই যে ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে, ৫টি আঞ্চলিক কমিশনের মধ্যে ১ নাম্বার কমিশন যেটা আমাদের ইসের জন্য আছে, এশিয়া মহাদেশের জন্য যেই কমিশনটা আছে শুধু ওইটা সম্পর্কে পড়বেন। ওইটার নাম হলো এসকাপ। এসকাপ মানে হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
Economic and Social Council for the Asia and the Pacific. For the Asia and the Pacific. ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। লিখছেন? এই সংস্থা সম্পর্কে লিখবেন, এই সংস্থার সদর দপ্তর হলো ব্যাংকক, থাইল্যান্ড। এইটা পরীক্ষায় আসছে অনেকবার, যে এসকাপের সদর দপ্তর কোথায়? উত্তর, এসকাপের সদর দপ্তর হলো ব্যাংকক, থাইল্যান্ড। ব্যাংকক, থাইল্যান্ড। মানুষ ঘুরতে যায় না, দুইটা জায়গায় যায় বাংলাদেশ থেকে ঘুরতে। একটা জায়গা হলো থাইল্যান্ডে ঘুরতে যায়, পাটায়া বিচ আছে একটা, আর যায় ব্যাংককে, আর যায় হলো মালদ্বীপে। এই দুইটা জায়গায় বাংলাদেশ থেকে মানুষজন বেশি যায়, যারা একটু গরিবের মধ্যে ধনী। আর যারা আপনার আমার মতো একটু বেশি গরিব, তারা কই যায়? তারা ধরেন দেশের মধ্যেই ঘুরে। আর তার চেয়ে একটু বেশি গরিব যারা, মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে না কিন্তু, ঘোরাঘুরির জন্য মানসিক দিকের থেকেও আর্থিক দিকের গরিবী একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যাক, আসেন এরপরে এখান থেকে আর যেটা আছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ মূল সংস্থা, সেটার নাম হলো আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সংক্ষিপ্ত রূপ হলো আইসিজে, পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর হলো হেগ, নেদারল্যান্ডস। সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডস। হেগ, নেদারল্যান্ডস। এখানে হলো সদর দপ্তর আইসিজে। আইসিজে সম্পর্কে দুইটা প্রশ্ন আসে, একটা হলো আইসিজের বিচারক সংখ্যা কত? উত্তর, আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে বিচারক সংখ্যা হলো, এইখানে বিচারক সংখ্যা হলো 15 জন। এইখানে বিচারক সংখ্যা হলো 15 জন। বুঝছেন? এখানে বিচারক সংখ্যা হলো 15 জন। এবং এইখানে বিচারকদের মেয়াদ কত? তোর বিচারকদের মেয়াদ হলো 9 বছর। এখানে যারা বিচারক হয় ওনাদের মেয়াদ কত? ওনাদের মেয়াদ হলো 9 বছর। ওনাদের মেয়াদ হলো 9 বছর। বিচারকদের মেয়াদ কত? উত্তর, আন্তর্জাতিক আদালতে বিচারকদের মেয়াদ হলো 9 বছর। শেষ। এরপরে জাতিসংঘের সর্বশেষ যেই মূল সংস্থা, তার নাম হলো ওসি পরিষদ। ওসি পরিষদ সম্পর্কে খুব বেশি কিছুই জানা লাগবে না। ওসি পরিষদ সম্পর্কে জাস্ট জানবেন, ওসি পরিষদের এখন কার্যক্রম স্থগিত আছে। ওসি পরিষদের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। এই পরিষদটার কার্যক্রম কি ছিল? কার্যক্রম ছিল কোন দেশকে স্বাধীনতা প্রদান করে ওই দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করা। ওই দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করা। এটা ছিল ওসি পরিষদের মূল দায়িত্ব। বুঝছেন? ওসি পরিষদের মূল দায়িত্ব। এই জন্য এটার কার্যক্রম স্থগিত রয়েছে কত সাল থেকে? 1994 সাল থেকে, পালাওয়ের স্বাধীনতার পর থেকে ওসি পরিষদের কার্যক্রম এখন আর নাই। ওসি পরিষদের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এরপরে এখান থেকে যেটা পরীক্ষায় আসে সেটা হলো জাতিসংঘ ও উন্নয়ন। জাতিসংঘ ও উন্নয়ন। জাতিসংঘ উন্নয়ন, এইখান থেকে যা লিখবেন, 1 নম্বরে জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম, একটা হলো এমডিজি, একটা হলো এসডিজি। একটা হলো এমডিজি, একটা হলো এসডিজি। এমডিজি হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম
ডেভেলপমেন্ট গোল মানে হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। 44তম বিসিএস পরীক্ষায় এটার বাংলা অর্থ আসছিল পরীক্ষায়, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্থ কি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্থ হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। আর এসডিজি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট গোল। আর এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল মানে হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। উন্নয়ন লক্ষ্যমাত্রা। দেখছেন? ব্যাস, এইটাই হলো আপনার ই। এখন এখানে গোল সংখ্যা কত এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। গোল সংখ্যা হলো এমডিজিতে গোল সংখ্যা 8টি, এসডিজিতে গোল সংখ্যা হলো এসডিজিতে গোল সংখ্যা হলো 17টি। মেয়াদ কত? এইটার মেয়াদ হলো 2000 থেকে 2015 সাল পর্যন্ত। 2000 থেকে 2015 সাল পর্যন্ত। আর এইটার মেয়াদ হলো 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত। 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত। লিখছেন? বাস, নেক্সট। এরপরে এখান থেকে শুধুমাত্র এসডিজির গোলগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যেহেতু আগেরটার মেয়াদ শেষ, তাই এসডিজির গুরুত্বপূর্ণ গোলসমূহ একটু লিখে রাখেন। এসডিজি এর গুরুত্বপূর্ণ গোলসমূহ। এসডিজি এর গুরুত্বপূর্ণ গোলসমূহ। গুরুত্বপূর্ণ গোল সমূহ। এসডিজি এর গুরুত্বপূর্ণ গোল যেগুলো আছে, এসডিজির গুরুত্বপূর্ণ গোলগুলো নিয়ে যদি আমরা বলি, এখানে 1 নাম্বার গোল গুরুত্বপূর্ণ, 2 নাম্বার গোল গুরুত্বপূর্ণ, 3 নাম্বার গোল গুরুত্বপূর্ণ, 4 নাম্বার গোল গুরুত্বপূর্ণ, 5 নাম্বার গোল গুরুত্বপূর্ণ। এরপরে হলো এখানে গুরুত্বপূর্ণ 13 নাম্বার গোল এবং 17 নাম্বার গোল। এই কয়টা গোল ভালোভাবে পড়বেন। তো এখানে 1 নাম্বার গোলে কি আছে? 1 নাম্বার গোলে বলা আছে দারিদ্র বিমোচন। দারিদ্র বিমোচন, এখানে বলা আছে জিরো পভার্টি। এরপরে আছে আপনার ক্ষুধা মুক্তি, জিরো হাঙ্গার, ক্ষুধা মুক্তি। এরপরে আছে আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ সাধন। সুস্বাস্থ্য ও কল্যাণ সাধন। এরপরে যেটা আছে সেটা হলো আপনার মানসম্মত শিক্ষা। এটা অনেকবার পরীক্ষা আসছে যে এসডিজির কত নাম্বার গোলে মানসম্মত শিক্ষা সম্পর্কে উল্লেখ রয়েছে। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছে, এসডিজির কত নাম্বার গোলে মানসম্মত শিক্ষা সম্পর্কে উল্লেখ রয়েছে। তারপর 5 নাম্বারে যেটা আছে সেটা হলো জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা বা জেন্ডার সমতা লেখেন। জেন্ডার সমতা বা নারীর ক্ষমতায়ন যদি বলে, নারীর ক্ষমতায়ন সম্পর্কে দেখছেন, নারীর ক্ষমতায়ন সম্পর্কে যদি বলা হয়, তাহলে যে নারীর ক্ষমতায়ন সম্পর্কে কত নাম্বার গোলে এসডিজির উল্লেখ রয়েছে? উত্তর 5 নাম্বার গোল। 13 নাম্বার গোলে কি আছে? 13 নাম্বার গোলে আছে জলবায়ু কার্যক্রম। জলবায়ু সংক্রান্ত এসডিজির গোল কোনটি? উত্তর 13 নাম্বার গোল, জলবায়ু কার্যক্রম। আর সর্বশেষ হলো পার্টনারশিপ ফর অল গোলস বা লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। লক্ষ্য অর্জনে অংশীদারিত্বের কথা বলা আছে জাতিসংঘের কত নাম্বার গোলে? লক্ষ্য অর্জনে বলা আছে কত নাম্বার গোলে জাতিসংঘের? উত্তর লক্ষ্য অর্জনে
লক্ষ্য অর্জনে বলা আছে জাতিসংঘের কত নাম্বার গোলে? উত্তর, লক্ষ্য অর্জনে বলা আছে মানে অংশীদারিত্বের কথা বা পার্টনারশিপের কথা বলা আছে জাতিসংঘের 17 নাম্বার গোলে। পার্টনারশিপের কথা লক্ষ্য অর্জনে বলা আছে কত নাম্বার গোলে? উত্তর, 17 নাম্বার গোলে। 17 নাম্বার গোল। ব্যাস, শেষ। এখান থেকে আর কিছুই না। এরপরে লিখবেন জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হলো জাপানের টোকিওতে। জাপানের টোকিওতে। জাপানের টোকিও, এইখানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর, এইটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে এবং এটা কার্যকর হয় বা কার্যক্রম শুরু করে 1975 সাল থেকে। 1975 সাল থেকে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করে। তো একটা হলো আমাদের জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আর একটা হলো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। আরেকটা লিখবেন জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় আছে কোস্টারিকার সান জোসে। কোস্টারিকার সান জোসে। বুঝছেন? কোস্টারিকার সান জোসে। এটা হলো কোস্টারিকার রাজধানী। রাজধানী হলো সান জোসে। ওকে। এইখানে আছে কি জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, দুইটা বিশ্ববিদ্যালয়, একটা হলো জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, একটা হলো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, একটা হলো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। আর এইটা সম্পর্কে লিখবেন, এইটা প্রতিষ্ঠা হয় 1980 সালে। প্রতিষ্ঠা হয় 1980 সালে। শেষ। এরপরে যেটা নিয়ে লিখবেন সেটা হলো জাতিসংঘ ও বাংলাদেশ। এরপরে যেটা নিয়ে লিখবেন সেটা হলো জাতিসংঘ ও বাংলাদেশ। এরপরে যেটা নিয়ে লিখবেন সেটা হলো জাতিসংঘ ও বাংলাদেশ। ও বাংলাদেশ। তো জাতিসংঘ বাংলাদেশ, এক নম্বরে হলো বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষক হয় কবে? উত্তর, বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষক হয় 1972 সালে। বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদা লাভ করে কত সালে? উত্তর, বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষক হয় 1972 সালে। তারপরে পরীক্ষায় আসে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় কবে? উত্তর, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় বুঝছেন? বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় কত সালে? উত্তর, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় 1974 সালে। তারিখ লিখে রাখেন এক্সাক্ট, এটা তারিখ লাগবে। 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এটা কততম সভায় কততম সদস্য? জাতিসংঘের 29তম সভায় 136তম সদস্য হিসেবে। 29তম সভায় 136তম সদস্য হিসেবে। জাতিসংঘের 29তম সভায় 136তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে বাংলাদেশ। জাতিসংঘের 129তম সভায় মানে 29তম সভায় 136তম সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরপর লিখবেন বাংলাদেশ প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব করে কবে? জাতিসংঘ সাধারণ পরিষদে সাধারণ পরিষদে সভাপতিত্ব করে সভাপতিত্ব সভাপতিত্ব করে প্রথম 1986 সালে। এরপর লিখবেন বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয় কয়বার? উত্তর, 2 বার। বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য
অস্থায়ী সদস্য ছিল কয়বার? উত্তর 2 বার। কত কত? একটা হলো 1979, 1980 এই সময়, আরেকটা হলো 1999, 2000 এই সময়, 2 বছরের জন্য। নির্বাচিত হয় 1978 সালে এবং 1998 সালে যথাক্রমে। বাংলাদেশ 2 বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করেছিল। ক্লিয়ার? এরপরে আরেকটা কথা লিখবেন যে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম যোগদান করে কবে? উত্তর, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম যোগদান করে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষা মিশনে প্রথম যোগদান করে সিম্ফনি J60+। বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম যোগ দেয় কত সালে? উত্তর, প্রথম যোগ দেয় 1988 সালে। কেওয়াইসি যদি গাছাই না থাকে সেটা হবার নয়। হ্যাঁ স্যার বলেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভেরিফিকেশন করা যে স্যার সেটার মধ্যে দ্বিতীয়বার যে করা হয়, অস্থায়ী সদস্য নির্বাচিত হয়, এটা হচ্ছে 2000 থেকে 2001 সাল স্যার। আমার কাছে কেওয়াইসি করা কিন্তু দেখা যাবে আমি কি 1999 সাল থেকে 2000 পর্যন্ত হয় না, 99 সালে নির্বাচিত হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, 2001 সাল পর্যন্ত। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ওইটাই। তারপরে জি। আসেন, এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম যোগ দেয় কবে? 1988 সালে। এবং এই যে মিশন, যে মিশনে বাংলাদেশ যোগ দেয়, এটার নাম ছিল কি? এটার নাম ছিল UNIIMOG, ইউনিমগ। ইউনিমগ মানে কি? ইউনিমগ মানে হলো ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস ইরান অ্যান্ড ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। মিলিটারি অবজারভার গ্রুপ, এই পূর্ণরূপটা পরীক্ষায় আসছিল, বিশেষ পরীক্ষা আসছিল, আপনাদেরও আসতে পারে। ইউনাইটেড নেশনস ইরান অ্যান্ড ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। লিসেন, ইউনাইটেড নেশনস ইরান অ্যান্ড ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। ইউনাইটেড নেশনস ইরান অ্যান্ড ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, এটা হলো ইউনিমগ। ইউনিমগ ছাড়া আর যেটা সম্পর্কে লিখবেন, এখান থেকে আর কিছু লিখেন না। হ্যাঁ, এখানে শুধু একটু কথা লিখে রাখেন, সেটা হলো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে কি নামে ডাকা হয়? উত্তর, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে বলা হয় ব্লু হেলমেট বাহিনীকে বলে ব্লু হেলমেট। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে কি নামে ডাকা হয়? উত্তর, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে বলা হয় ব্লু হেলমেট। লিখছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে বলা হয় কি? উত্তর, ব্লু হেলমেট। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে বলা হয় ব্লু হেলমেট। ব্লু হেলমেট বলা হয় কাকে? উত্তর, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে বলা হয় ব্লু হেলমেট। বুঝছেন? নেক্সট, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো জাতিসংঘ ও মানবাধিকার। এখান থেকে লিখবেন হলো জাতিসংঘে মানবাধিকার বিষয়ক সংস্থার নাম কি? UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দ্য রিফিউজিস। এটা হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা, ইউনাইটেড নেশনস হাই কমিশনার, হাই কমিশনার ফর দি, লিখে না রাখলে আপনি এরকম গুছানো পাবেন না। সিম্ফনি J60+, কি নাম আপনার? লিখে না রাখলে আপনি গুছানো পাবেন না, আপনি ওরকম পৃষ্ঠায় খালি উল্টাইতে থাকবেন। আর এইখানে হলো মানে দুনিয়ার তথ্য দিয়ে ভরা আছে। আপনার জিষ্ট অংশ যেটা, এটা যদি আপনি পুরোপুরি পারেন, তারপরে যদি আপনি দুনিয়ার যে কোনো বই থেকে পড়েন, যতখানি তথ্য পড়েন, সব পড়ার পরেও দেখবেন আপনার কাছে জিনিসগুলো ইজি হবে। আনমিউট করা আছে, আপনাকে আনমিউট করে কথা বলেন।
ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দ্য রিফিউজিস, এই পূর্ণরূপটা পরীক্ষায় বেশ কয়েকবার এসছে। তো এইখানে শব্দটা কিন্তু হাই কমিশন না, হাই কমিশনার, এক্সট্রা দুইটা শব্দ আছে। হাই কমিশনার, এটা বিসিএস পরীক্ষা আসছে, আপনাদের পরীক্ষাও আসছে। এবং এটা হলো জাতিসংঘের কি বিষয়ক সংস্থা? জাতিসংঘের উদ্বাস্তু বা শরণার্থী বিষয়ক সংস্থা, এবং এটা মানবাধিকার বিষয় নিয়ে কাজ করে। এটা হলো জাতিসংঘের উদ্বাস্তু বা শরণার্থী বিষয়ক সংস্থা, যেমন বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এই সংস্থা। এবং এই সংস্থার সদর দপ্তর কোথায়? এই সংস্থার সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। এই সংস্থা শান্তিতে নোবেল পায় দুইবার। একটা হলো পায় 1954 সালে, একটা পায় 1981 সালে। 1954 সালে আর একটা হলো 1981 সালে। এই দুইবার এই সংস্থা নোবেল পুরস্কার লাভ করে শান্তিতে। একটা 1954 সালে, একটা 1981 সালে। দুইবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। ওকে, এই সংস্থা দুইবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে, একটা 1954 সালে, একটা 1981 সালে। একটা 1954 সালে, একটা 1981 সালে। দুইবার এই সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। নেক্সট আসেন, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ও জাতিসংঘ ও নারী। নারীদের নিয়ে জাতিসংঘ যা করছে তার মধ্যে একটা হলো জাতিসংঘ নারীদের নিয়ে যেটা করছে। প্রথমত, জাতিসংঘ নারীদের নিয়ে একটা হলো আপনার ওই যে কি সনদ, সিডো সনদ স্বাক্ষর করে। সিডো সনদ স্বাক্ষর করে। জাতিসংঘ নারীদের নিয়ে সিডো সনদ স্বাক্ষর করে। জাতিসংঘ নারীদের নিয়ে সিডো সনদ স্বাক্ষর করে কবে? 1979 সালে। সিডো এর পূর্ণরূপটা শুধু লিখে রাখবেন। সিডো এর পূর্ণরূপ সিডো কনভেনশন অন দি এলিমিনেশন অফ all forms of discrimination, all forms of discrimination, discrimination against women. Convention on the elimination of all forms of discrimination against women. বাংলা হবে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। বাংলা হবে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। বৈষম্য বিলোপ সনদ। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। শেষ। এরপরে নারীর নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠান, একটা হলো ইউএন ওমেন, আর একটা হলো ইউনিফেম, আর একটা হলো ইউনিফেম। এই দুইটা প্রতিষ্ঠান কোনটা কবে গঠিত হয় এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। 1976 সালে প্রতিষ্ঠিত হয় ইউএন ওমেন। ইউনিফেম, সরি উল্টা লিখছি, ইউএন ওমেন 2010 সালে প্রতিষ্ঠিত হয়, আর ইউনিফেম 1976 সালে প্রতিষ্ঠিত হয়। দুইটা সংস্থারই সদর দপ্তর হলো নিউ ইয়র্কে। দুইটা সংস্থারই সদর দপ্তর হলো নিউ ইয়র্কে। এটাই পরীক্ষায় প্রশ্ন আসে, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা নিচের কোনটি? এবং সর্বশেষ একটা পরীক্ষার প্রশ্ন আসছিল, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন ওমেন কবে গঠিত হয়? জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন ওমেন কবে গঠিত হয়? ইংলিশ গুলা মনে থাকবে না, হ্যাঁ পড়লে মনে থাকবে, ইংলিশ গুলা মনে থাকবে না।
হ্যাঁ, কি লিখছেন? ডি বিনা আক্তার আছেন আপনি? নেক্সট আসেন। এরপরে জাতিসংঘ নারীর পরে জাতিসংঘের অন্যান্য সংস্থা। জাতিসংঘের অন্যান্য সংস্থা। অন্যান্য সংস্থার মধ্যে এই সংস্থাগুলোর আসে শুধু সদর দপ্তর এবং পূর্ণরূপ। এই সংস্থাগুলোর আসে শুধু পূর্ণরূপ। আপনার তো বিসিএস এর ব্যাচে থাকার কথা। আপনি এই ব্যাচে কি করেন আগে সেইটা বলেন। আমি তো আপনার চিনি, মনে আছে আপনার কথা। আপনি তো এগুলা পড়াশোনা আগেই সব করে রাখছেন। আপনার তো বিসিএস এর কোর্স করার কথা। আপনি কেন নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন? বয়স কি একেবারেই শেষ দিকে? মনে হয়তো না এরকম। বয়স যদি বাকি থাকে তাহলে আপনি হলো প্রাইমারি বা বিসিএস এর জন্য প্রস্তুতি নেন। এইটা ভালো। হ্যাঁ? নিবন্ধন তো এটা মানে ৩ বার দিছি স্যার। বিসিএস না প্রাইমারি কোনটা? তো আসেন অন্যান্য সংস্থার মধ্যে আসে কি, কি? একটা বলি। ১ আসে পূর্ণরূপ, ২ আসে সদর দপ্তর। এই ২ টা জিনিসই সবচেয়ে বেশি আসে। এরপরেও যদি এগুলোর প্রতিষ্ঠা সাল বা অন্যান্য কিছু হাবিজাবি মনে রাখতে চান, কোনটাই পারবেন না। তো এইজন্য এই ২ জিনিস অবশ্যই মনে রাখতে হবে যেটা কমনলি সবসময় আসে। তো এখান থেকে ১ম যেটা লিখবেন সংস্থার নাম হলো ইউএনডিপি। সংস্থার নাম হলো ইউএনডিপি। তারপরের যে সংস্থা ইউএনডিপি, তারপরের সংস্থার নাম হলো ইউনিসেফ। ইউনিসেফ লিখছেন? ইউএনডিপি, ইউনিসেফ, আরেকটা হলো ইউএনএফপিএ। না, এফপিএ না, ইউএনএফপি। ওকে। এই ৩ টা সংস্থা সম্পর্কে লিখবেন। এদের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ৩ টা সংস্থারই সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আর এদের পূর্ণরূপ লিখবেন ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপরে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এটার আগের নাম ছিল ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। কিন্তু এখন বর্তমান নাম হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ওকে। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এই কথাটা থেকে ইন্টারন্যাশনাল এবং এমার্জেন্সি ২ টা শব্দ বাদ গেছে। এখন বর্তমান নাম হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ইউএনএফপি, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন। ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশনস। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, এটাও একটা পূর্ণরূপ আছে, ২ টাই আছে বইয়ে। ইউনাইটেড নেশনস পপুলেশন ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। কিন্তু এটার পূর্ণরূপটা মূল বইয়ে দেওয়া আছে ইউনাইটেড নেশনস ফান্ড ফর দ্য পপুলেশন। ফান্ড ফর পপুলেশন। ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন ২ টাই আছে, হ্যাঁ? ইউএন মানে ইউনাইটেড নেশনস, এটার পূর্ণরূপ আমি বারবার লিখছি না। লিখছেন না এইটুকু? ওকে। তো নিউ ইয়র্কের পরে আর সদর দপ্তর আছে সুইজারল্যান্ডের জেনেভায়, এরকম প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা লিখবো। সুইজারল্যান্ডের জেনেভায় সদর দপ্তর আছে, এরকম প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর নিয়ে আমরা লিখবো। সুইজারল্যান্ডের জেনেভায় সদর দপ্তর আছে, এরকম প্রতিষ্ঠান হলো ১ নম্বরে আইএলও, ২ নম্বরে ডব্লিউএইচও, ৩ নম্বরে ডব্লিউএমও। লিখছেন? আইএলও, ডব্লিউএইচও, ডব্লিউএমও, ডব্লিউটিও, এই প্রতিষ্ঠানগুলো এখানে প্রধান, যেগুলোর সদর দপ্তর এই অঞ্চলে অবস্থিত। যেগুলোর সদর দপ্তর এখানে আছে এর মধ্যে এইগুলোই প্রধান। আরেকটা হলো ডব্লিউআইপিও, উইপো। তো এবার আসেন জেনেভা বা সুইজারল্যান্ডের জেনেভা, এইখানে সদর দপ্তর আছে। সুইজারল্যান্ডের জেনেভায় সদর দপ্তর আছে কোন কোন প্রতিষ্ঠানের? তো আইএলও মানে হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন।
একবারই ইন্টারন্যাশনাল পূর্ণরূপ লিখি, এরপরে আমরা আর পূর্ণরূপ লিখব না। ইন্টারন্যাশনাল, TIONAL, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, লেবার অর্গানাইজেশন। একটু পিছনের পৃষ্ঠাটায় যান, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এরপরে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কেউ ভয় পাবেন না কিন্তু, এখন খালি ইংরেজিতেই লেখাপড়া সব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। কোনটার কি কাজ তাও একটু পরে লিখে দিচ্ছি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর উইপো হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। লিখছেন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, প্রপার্টি অর্গানাইজেশন। লিখছেন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। লিখছেন, এখন এইখানে দেখেন কোন সংস্থা কি নিয়ে কাজ করে। বিশ্ব শ্রম বিষয়ক সংস্থা ILO, বিশ্ব স্বাস্থ্য বিষয়ক সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা, WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা, বাণিজ্য নিয়ে কাজ করে। আর WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এরা হলো মেধা সম্পদ নিয়ে কাজ করে, এরা হলো মেধা সম্পদ নিয়ে কাজ করে। এরা হলো মেধা সম্পদ নিয়ে কাজ করে। আর পিছনের যে প্রতিষ্ঠানগুলো সেটার কথা একটু যদি লিখে আসি। UNDP কাজ করে উন্নয়ন সংক্রান্ত কাজ, জাতিসংঘের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করে কে? উত্তর UNDP। আর ইউনিসেফ কাজ করে কি নিয়ে? ইউনিসেফ কাজ করে হলো শিশুদের নিয়ে, জাতিসংঘের শিশু উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম, শিশু উন্নয়ন কার্যক্রম। দেখছেন? আর UNFP জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। জনসংখ্যা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে কোন প্রতিষ্ঠান? ওকে, তো জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে UNFP। আমি খালি আপনাকেই দেখলাম যে BCS এর প্রস্তুতি শেষ করে কেউ এরপর নিবন্ধনের কোর্স করে। এটাই বাস্তব না? হা হা হা। তো নেক্সট আসেন, এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সুইজারল্যান্ডের জেনেভা, এটা গেল। তারপরে প্যারিস ফ্রান্স, এইখানে সদর দপ্তর আছে যে সংস্থার, প্যারিস ফ্রান্স, প্যারিস ফ্রান্স, এখানে সদর দপ্তর আছে যে সংস্থার, এটার নাম কি? এটার নাম হলো
ইউনেস্কো। ইউনেস্কোর পূর্ণরূপ খুবই গুরুত্বপূর্ণ। ইউনেস্কোর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এডুকেশনাল, সায়েন্টিফিক, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা। শিক্ষা ও বিজ্ঞান বিষয়। ওকে, তো এরপরে আসেন ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন সম্পর্কে লিখবেন হলো এ কাজ করে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে। শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে। শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে। নেক্সট এখান থেকে আর প্যারিসের পরে ফ্রান্সের প্যারিস, এরপর নাইরোবি কেনিয়া। নাইরোবি কেনিয়া, এটা দেশের নাম লিখে দিই, আর নয় মনে থাকবে না। নাইরোবি কেনিয়া, এখানে সদর দপ্তর আছে, যে প্রতিষ্ঠানের নাম হলো ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম লিখছেন? লিখছেন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা। এ কাজ করে কি নিয়ে? এ কাজ করে পরিবেশ নিয়ে, কাজ করে পরিবেশ সংক্রান্ত। শেষ। আর এখান থেকে জাতিসংঘের আর যে সংস্থাগুলো সম্পর্কে লিখবেন, সেই সংস্থাগুলোর মধ্যে একটা সংস্থার নাম হলো, আর সংস্থা কোনটা লিখবেন, আণবিক সংস্থা আইএইএ। আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এজেন্সি বানান তো ওইটা না, এ
GENCY। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা হলো বিশ্বের গুরুত্বপূর্ণ পারমাণবিক সংস্থা। পুরো পৃথিবীর পারমাণবিক কার্যক্রম তদারকি করে থাকে এই সংস্থা। সদর দপ্তর হলো অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়া। লিখছেন? ভিয়েনা, অস্ট্রিয়া, এখানে সদর দপ্তর। আচ্ছা স্যার, আপনিও বাংলাদেশ বিষয়গুলি পড়ালে ভালো হতো, একটা সুন্দর নোট পাই। আচ্ছা, মনে রাখার ট্রিক্স কিচ্ছু লাগবে না, আপনি এমনিই জাস্ট 2 বার রিডিং পড়লেই এগুলো মনে থাকবে। নেক্সট আসেন ভিয়েনা, অস্ট্রিয়া, এটা হলো সদর দপ্তর, লিখলাম একটার। তারপরে এখান থেকে আর যেগুলো আছে তার মধ্যে খাদ্য বিষয়ক যেগুলো আছে, এগুলোর সদর দপ্তর হলো রোম, ইটালি। রোম, ইটালি। রোম, ইটালি, খাদ্য বিষয়ক সংস্থার সদর দপ্তর একটা হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP। আর একটা হলো ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আর একটা হলো ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এই তিনটাই কাজ করে হলো খাদ্য বিষয়ক সংস্থা, খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা। এর মধ্যে সরাসরি কৃষি উন্নয়নে কাজ করে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটা, এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এই দুইটা। তো এই তিনটার পূর্ণরূপ লেখেন, তিনটারই সদর দপ্তর হলো রোম, ইটালি। খাদ্য বিষয়ক সব হলো ইটালিতে। তো এখানে দেখেন WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এরপর ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আর ইফাদ, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ইফাদ হলো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, DVLOP, ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগুলোই হলো আমাদের জাতিসংঘের যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আছে, অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা, ওই সংস্থাগুলো সম্পর্কিত আলোচনা। এগুলোই হলো জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা যেগুলো আছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, মাস্টার্সের এক্সাম অল্প বিস্তর নেন আর পাশাপাশি এগুলো পড়েন। আজকে সবই ইংরেজি, হ্যাঁ মোটামুটি এরকমই অনেকটা। তারপরে আসেন এখান থেকে গুরুত্বপূর্ণ দিবস সমূহ যেগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস সমূহ। দিবস সমূহের মধ্যে 1 নম্বরে হলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস। এখানে 1 নম্বরে লিখবেন 8 মার্চ, এদিন হলো বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবস। এরপরে 22 মার্চ বিশ্ব পানি দিবস। বিশ্ব পানি দিবস। এরপর হলো 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। লিখছেন? 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।
লিখছেন বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। এরপরে এখান থেকে লিখবেন হলো 8 মে রেড ক্রস দিবস 8 মে। ও এখানে আরেকটা আছে 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বিশ্ব ধরিত্রী দিবস বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। এরপরে 22 এপ্রিলের পরে লিখবেন 8 মে এদিন হলো রেড ক্রস দিবস বিশ্ব রেড ক্রস দিবস। এরপর হলো 5 জুন এদিন হলো বিশ্ব পরিবেশ দিবস 5 জুন এদিন হলো বিশ্ব পরিবেশ দিবস 5 জুন এদিন হলো বিশ্ব পরিবেশ দিবস। এরপরে হলো 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস লিখছেন 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব জনসংখ্যা দিবস এটা হলো 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। তারপরে এখান থেকে আর যে দিবস পড়বেন 11ই জুলাইয়ের পরে সেটা হলো 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস বিশ্ব সাক্ষরতা দিবস। এরপরে হলো 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস খুব গুরুত্বপূর্ণ তারিখ এটা মনে রাখেন হ্যাঁ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বা বিশ্ব গণতন্ত্র দিবস বিশ্ব গণতন্ত্র দিবস বিশ্ব গণতন্ত্র দিবস। এটা গেল হলো 15ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে এখান থেকে আর গুরুত্বপূর্ণ যে তারিখগুলো আছে তার মধ্যে একটা তারিখ হলো জাতিসংঘ দিবস 24 অক্টোবর জাতিসংঘ দিবস 24 অক্টোবর জাতিসংঘ দিবস। 24 অক্টোবরের পর লিখবেন 1 ডিসেম্বর এইডস দিবস 1 ডিসেম্বর এদিন হলো এইডস দিবস এইডস দিবস। আর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর এদিন হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই পর্যন্তই শেষ দিবস নিয়ে। তারপরে আসেন জাতিসংঘের পরে আর যেটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হলো অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা। এইখানে কি কি পড়বেন সেটা সম্পর্কে একটু বলি। হাত ব্যথা হয়ে গেছে আচ্ছা হাত তো ব্যথা হয়ে যাবেই 11ই জুলাই আমার বার্থডে ভেরি গুড হ্যাপি বার্থডে আগেই জানাই রাখলাম সেদিন মনে থাকবে না তাই তো। নেক্সট আসেন এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা। এর মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে 1 নম্বরে হলো আপনার গুরুত্বপূর্ণ সংস্থা হলো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 1 নম্বরে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংকের ইংরেজি নাম হলো ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের ইংরেজি নাম হলো ওয়ার্ল্ড ব্যাংক
দেখেন বিশ্ব ব্যাংকের ইংরেজি নাম হলো ওয়ার্ল্ড ব্যাংক। এইটার মূল সংস্থা হলো 5টি। মূল সংস্থা হলো 5টি। এটাই পরীক্ষার প্রশ্ন আসে। নিচের কোনটি বিশ্ব ব্যাংক সংস্থা বা নিচের কোনটি বিশ্ব ব্যাংক সংস্থা নয়? বিশ্ব ব্যাংক সংস্থা কোনটা? বিশ্ব ব্যাংক সংস্থা হিসেবে IBRD এইটাই ছিল বিশ্ব ব্যাংকের পূর্ব নাম। এটা ছিল বিশ্ব ব্যাংকের পূর্ব নাম। বর্তমানে এটা বিশ্ব ব্যাংকের একটা মূল সংস্থা হিসেবে পরিচিত। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হলো IBRD। এরপর হলো IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তারপরে হলো IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। লিসেন, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। এরপর হলো ICSID, ইকসিড, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, ICSID। আরেকটা হলো মিগা, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, বহুপক্ষী বিনিয়োগ গ্যারান্টি সংস্থা যেটা। এটার কাজ কি? এটা হলো আপনার যখন কেউ এক দেশ থেকে অন্য দেশে বিনিয়োগ করে, এই বিনিয়োগ সংক্রান্ত কোনো ঝামেলা হলে এই জটিলতা নিরসন করে। এখান থেকে আরেকটা কথা লিখে রাখেন, এগুলো ভালো করে পড়লেই কমন তো পাবেনই অবশ্যই। এগুলো তো অবশ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আরেকটা কথা লিখে রাখেন, IDA কে বলা হয় সফট লোন উইন্ডো। এখান থেকে সফট লোন উইন্ডো বলা হয় কোন সংস্থাকে? উত্তর IDA, সফট লোন উইন্ডো। এটাকে বলা হয় সফট লোন উইন্ডো। এ কি করে? স্বল্প সুদে দীর্ঘমেয়াদে লোন দান করে দেখে এটাকে সফট লোন উইন্ডো বলা হয়। আর আগের যেটা নিয়ে আমরা কথা বললাম IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সংস্থা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন করে কি? যে এই সংস্থা IBRD, এটা সম্পর্কে প্রশ্ন আসে। IBRD সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে
যে বিশ্ব ব্যাংক বলা হয় কোন সংস্থাকে? উত্তরে আইবিআরডিকেই আগে বিশ্ব ব্যাংক বলা হতো। তারপরে আসেন আইএমএফ, এইটার পূর্ণরূপ লিখবেন আইএমএফ, এইটার পূর্ণরূপ লিখবেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ। এখন এইটার সম্পর্কে লিখবেন যে এই দুইটা সংস্থাকে একত্রে বলা হয় ব্রেটন উডস সংস্থা। ব্রেটন উডস সংস্থা বলা হয় কোন দুই সংস্থাকে? উত্তর ব্রেটন উডস সংস্থা বলা হয় আইএমএফ যোগ বিশ্ব ব্যাংক। এই দুইটা সংস্থাকে বলা হয় ব্রেটন উডস সংস্থা। এই দুইটা সংস্থা গঠিত হয় ব্রেটন উডস সম্মেলন নামে একটা সম্মেলনের মাধ্যমে। এই জন্য এই দুইটা সংস্থাকে বলা হয় ব্রেটন উডস সংস্থা। এবং এই ব্রেটন উডস সংস্থাগুলো গঠিত হয় 1944 সালে ব্রেটন উডস সম্মেলনের পরবর্তী সময়ে। ব্রেটন উডস সম্মেলনের পরবর্তী সময়ে। ব্রেটন উডস সম্মেলন হয় কবে? ব্রেটন উডস সম্মেলন হয় 1944 সালে। ব্রেটন উডস সম্মেলন হয় কবে? 1944 সালে। লিখছেন? ওকে, ব্রেটন উডস সম্মেলন হয় কবে? 1944 সালে। এই সম্মেলনের পরে এই সংস্থা দুইটা গঠিত হয়। তো সেই অর্থে এই দুইটা সংস্থারই প্রতিষ্ঠাকাল 1944 এবং পরে এরা কার্যক্রম শুরু করে যথাক্রমে 1945 এবং 46 সালে। তো এগুলো আর কিছুই লিখতে হবে না, এই পর্যন্তই এটা সম্পর্কে শেষ। তারপরে আসেন আর যেটা সম্পর্কে লিখতে হবে অর্থনীতি সংক্রান্ত, সেটা হলো আপনার WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। এটার পূর্ব নাম কি? উত্তর এটার পূর্ব নাম হলো গ্যাট। এটার পূর্ব নাম কি? উত্তর গ্যাট। গ্যাট সম্পর্কে লিখবেন গ্যাটের পূর্ণরূপ হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। এটি গঠিত হয় কিসের মাধ্যমে? উত্তর এটি গঠিত হয় 8টি উরুগুয়ে রাউন্ড আলোচনার পরে। 8টি উরুগুয়ে রাউন্ড আলোচনার পরে। দেখছেন, 8টি উরুগুয়ে রাউন্ড আলোচনার পরে এটি গঠিত হয়। এবং এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় 1995 সালে। আর পূর্বসূরি প্রতিষ্ঠান গ্যাট প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। লিখছেন? ওকে, তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা সম্পর্কে এই পর্যন্তই। তারপরে আমরা যেটা সম্পর্কে লিখব, মিগা এর ফুল ফর্ম আরেকবার। মিগা মানে হলো মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি।
মিগা মানে হলো মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তারপরে আসেন এখান থেকে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে এতটুকুই। এরপরে যেটা নিয়ে লিখবেন সেটা হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এইটা এবারের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আরেকটা আছে আইডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এই তিনটা ব্যাংক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এর মধ্যে এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি এটা হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক দেখছেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এর মধ্যে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটার প্রতিষ্ঠা সাল লাগবে, কারণ বাংলাদেশ এটার সদস্যপদ পাইছে, তো এই জন্য এটার প্রতিষ্ঠা সাল লাগবে। এটা প্রতিষ্ঠা হয় 2014 সালে। এরপরে আইডিবি প্রতিষ্ঠিত হয় 1966 সালে, 67 সাল থেকে কার্যক্রম শুরু করে। সরি, আইডিবি না, এডিবি 1966 সালে গঠিত হয়, 67 থেকে কার্যক্রম শুরু করে। আর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এটা কার্যক্রম শুরু করে 1975 সাল থেকে, 75 সালে প্রতিষ্ঠিত হয়। এই তিনটা ব্যাংকের এইগুলো। এরপরে এই ব্যাংকগুলোর সদর দপ্তর লিখে রাখবেন প্রত্যেকটার। এনডিবির সদর দপ্তর, এনডিবির সদর দপ্তর সাংহাই, চীন, সাংহাই, চীন। এডিবির সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন। এডিবির সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন। লিখেন, এডিবির সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন। আর আইডিবির সদর দপ্তর হলো কোথায়? জেদ্দা, সৌদি। এখান থেকে আর কিছুই না, এখান থেকে এইটুকুই। তারপরে ব্যাংকের পরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনগুলো পড়বেন? 1 নম্বরে হলো G7 গ্রুপ অফ 7, 2 নম্বরে হলো G20 গ্রুপ অফ 20, 3 নম্বরে হলো G77 গ্রুপ অফ 77। এরপরে পড়বেন হলো ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা। ব্রিক্স এই 5টা দেশের সংগঠন, নাম হলো ব্রিক্স। তো এখন আসেন G7 নিয়ে কি পড়বেন? G7 নিয়ে পড়বেন এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1973 সালে G7 গঠিত হয়। G7 এর কোনো সদর দপ্তর নেই। G7 এর কোনো সদর দপ্তর নেই। আর G7 নিয়ে আরেকটা এক্সট্রা তথ্য, সেটা হলো G7 থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয় কত সালে? উত্তর 2014 সালে। G7 এ রাশিয়া যোগ দিয়েছিল, G7 এ রাশিয়া যোগ দেয় 1997 সালে। রাশিয়া G7 এর মধ্যে যোগ দেয় 1997 এ। আর বহিষ্কার করা হয় রাশিয়াকে G7 থেকে 2014 সালে, তারা যখন ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়। এটার অভিযোগে তাদেরকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এটার অভিযোগে তাদেরকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এরপরে আসেন G20। G20 হলো গ্রুপ অফ 20, বিশ্বের ধনী দেশগুলোর একটা সংগঠন, 1999 সালে গঠিত হয়। ধনী দেশগুলোর সংগঠন 1999 সালে গঠিত হয়। এই G20-রও একটা বিশেষত্ব হলো এই সংস্থারও কোনো সদর দপ্তর নেই। এই সংস্থারও সদর দপ্তর নেই। এবং এই সংস্থার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো এই সংস্থার বর্তমান সদস্য সংখ্যা 21। বর্তমান সদস্য সংখ্যা 21 এবং সর্বশেষ সদস্য হলো এটার AU বা আফ্রিকান ইউনিয়ন। AU বা আফ্রিকান ইউনিয়ন। G77 বা গ্রুপ অফ 77 প্রতিষ্ঠিত হয় 1964 সালে। গ্রুপ অফ 77। এবং এই গ্রুপ অফ 77 সম্পর্কে লিখবেন যে এরও কোনো সদর দপ্তর নেই। এরও কোনো সদর দপ্তর নেই। তারপরে আসেন ব্রিক্স। তারপরে আসেন ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্স এটা গঠিত হয় 2009 সালে। ব্রিক্সেরও কোনো সদর দপ্তর নেই। ব্রিক্সেরও কোনো সদর দপ্তর নেই।
এবং ব্রিক্সের সম্পর্কে লিখবেন বর্তমান সদস্য হলো ব্রিক্সের 10টি। ব্রিক্সের বর্তমান সদস্য হলো 10টি। আগে সদস্য ছিল 5টি, এখন ব্রিক্সের সদস্য সংখ্যা 10। রিসেন্টলি তারা অনেকগুলো নতুন সদস্য নিয়েছে। নেক্সট এইখানে আরেকটা সংস্থা সম্পর্কে লিখবেন, সেটার নাম হলো ন্যাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয় 1961 সালে। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা ন্যাম, এটারও কোনো সদর দপ্তর নাই। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা ন্যাম প্রতিষ্ঠিত হয় 1961 সালে। ন্যামের ক্ষেত্রেও লিখবেন যে কোনো সদর দপ্তর নেই। ন্যামের ক্ষেত্রেও লিখবেন কোনো সদর দপ্তর নেই। ব্যাস। ন্যাম হলো নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। ন্যামের পূর্ণরূপটা লাগবে এখানে। ন্যাম হলো নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। অ্যালাইনমেন্ট মুভমেন্ট বাংলা অর্থ হলো জোট নিরপেক্ষ আন্দোলন। বাংলা অর্থ হলো জোট নিরপেক্ষ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন বিশ্ব দুই ভাগে বিভক্ত, কেউ আমেরিকাপন্থী কেউ রাশিয়াপন্থী, এছাড়া আর কোনো ভাগ ছিল না পৃথিবীতে। দুই ভাগের যে কোনো এক ভাগে যাওয়া লাগতো। তো এক ভাগে গেলে আর এক ভাগের কাছে শত্রু হয়ে যাওয়া লাগবে। এই জিনিসটা থেকে বাঁচার জন্য বিশ্বের বড় বড় নেতৃবৃন্দ তারা একটা বুদ্ধি করলো যে এখন থেকে আমরা কোনো জোটে যাব না, যারা তারা মিলে আর একটা জোট বানাবো। এই দুই জোটের বাইরে গিয়ে সেই জোটের নাম হবে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম। এইখান থেকে ন্যাম প্রতিষ্ঠিত হয়। আমেরিকাপন্থী এবং রাশিয়াপন্থী কোনো পন্থী না, এদের বলা হয় ন্যাম। ক্লিয়ার? এরপরে আসেন, এরপর লিখবেন মুসলিম সংগঠন। মুসলিম সংগঠনের মধ্যে 1 নম্বরে লিখবেন হলো আরব লীগ। আরে বাংলায় লেখেন। আরব লীগ প্রতিষ্ঠা হয় কত সালে? 1945 সালে। আরব লীগ প্রতিষ্ঠা হয় কত সালে? 1945 সালে। আরব লীগের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হলো কায়রো, মিশর। আর কিছুই লাগবে না। আরব লীগের পরে আরেকটা লিখবেন, সেটার নাম হলো আপনার ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন প্রতিষ্ঠা হয় কত সালে? 1969 সালে মরক্কোর রাবাতে প্রতিষ্ঠিত হয় ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সদর দপ্তর হলো জেদ্দা, সৌদি আরবিয়া। পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আগে নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, এখন নাম হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি। লিখছেন? ওআইসির পরে আরেকটা সংস্থার নাম লিখবেন, ইসলামিক সংস্থার নাম হলো জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ কোঅপারেশন, গালফ কোঅপারেশন কাউন্সিল। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? সাল 1981। এই সময় প্রতিষ্ঠিত হয় গালফ কোঅপারেশন কাউন্সিল। আর এইটার সদর দপ্তর যেটা গালফ কোঅপারেশন কাউন্সিল, এটা আছে রিয়াদ, সৌদি আরবিয়া। রিয়াদ, সৌদি আরব। রিয়াদ, সৌদি আরব, এখানে হলো এটা সদর দপ্তর। এই শেষ। এবার আসেন আমাদের এই অঞ্চলের আঞ্চলিক সংস্থা। আমাদের এই অঞ্চলের আঞ্চলিক সংস্থা কোনটা কোনটা পড়বেন? ক্লিয়ার? ওকে। এরপর আসেন আঞ্চলিক সংস্থার মধ্যে কি কি পড়তে হবে। আঞ্চলিক সংস্থার মধ্যে 1 নম্বরে পড়বেন সার্ক, SAARC। এইবার সার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার মধ্যে।
1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। আরেকটা গুরুত্বপূর্ণ মানে আঞ্চলিক সংস্থা হলো আসিয়ান। একটু নিচে লিখি, ফাঁকা জায়গা রেখে। আসিয়ান। আসিয়ান গুরুত্বপূর্ণ সংস্থা প্রতিষ্ঠিত হয় 1967 সালে। সার্কের সদর দপ্তর হলো কাঠমান্ডু, নেপাল। কাঠমান্ডু, নেপাল। এখানে হলো সার্কের সদর দপ্তর। আসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। আসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। আর সার্কের সদস্য 8টি, এটা মনে রাখবেন। আমাদের এই অঞ্চলের সদস্য লাগবে যেগুলো আছে। আর এই পাশের সদস্য হলো 11। আগে ছিল 10টা আসিয়ানের সদস্য। রিসেন্টলি 11ই নভেম্বর 2022 আরেকটা সদস্য বাড়ছে, পূর্ব তিমুর। সার্ক হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আর আসিয়ান হলো অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এটা হলো আসিয়ান। আর দুইটা সংস্থা, একটা হলো বিমস্টেক আর একটা হলো সিরডাপ। এই দুইটার পূর্ণরূপ না পড়লেও চলবে। বিমস্টেক এবং সিরডাপ এই দুইটাও হলো আঞ্চলিক সংস্থা। এই দুইটা সম্পর্কে লিখবেন। এই দুইটা সংস্থার সদর দপ্তর কোথায়, এটা পরীক্ষা আসতে পারে। এই দুইটা সংস্থারই সদর দপ্তর হলো ঢাকা, বাংলাদেশ। এই জন্য এটা পরীক্ষায় আসে। দেখছেন, এর মধ্যে আবার সিরডাপের সদর দপ্তর ঢাকার চামেলি হাউসে। এটাও পরীক্ষায় প্রশ্ন আসছে আপনাদের পরীক্ষায়। চামেলি হাউস, ঢাকার চামেলি হাউসে এটা নিয়ে প্রশ্ন আসে। টাইম শেষ হয়ে আসছে, খুব দ্রুত খুব দ্রুত, ফটাফট। ওকে, তো নেক্সট আসেন। এরপরে বিমস্টেক সিরডাপের পরে এখান থেকে আর কি কি সম্পর্কে পড়বেন সেটা একটু বলে দেই। পরিবেশ বিষয়ক সংস্থা নিচের কোনটি, নিচের কোনটি দাতব্য সংস্থা, এরকম দুইটা প্রশ্ন আসে। আর একটা পড়বেন ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন এগুলো হলো আপনার ব্রিটিশদের সংস্থা। এরপরে এটা গঠিত হয় কত সালে? উত্তর 1958 সালে রোম চুক্তির মাধ্যমে গঠিত হয়। 1958 সালে গঠিত হয় ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য সংখ্যা 27। কারণ এইখান থেকে ব্রিটেন বেরিয়ে গেছে। আর ব্রিটেনের এই বেরিয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয় ব্রেক্সিট। ব্রেক্সিট। আর ইউরোপিয়ান ইউনিয়নের অভিন্ন মুদ্রাকে বলা হয় ইউরো। ইউরোপিয়ান ইউনিয়নের অভিন্ন মুদ্রা নাম হলো ইউরো। বর্তমানে চালু আছে ইউরো 20টি দেশে। 20টি দেশে ইউরো চালু আছে। আর এইটার সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়াম। এইখানে হলো এটার সদর দপ্তর। শেষ। আর পরিবেশ বিষয়ক সংস্থার মধ্যে যা যা পড়বেন: IUCN, CVF, V20। মানে যদি পরীক্ষায় আসে নিচের কোনটি পরিবেশ বিষয়ক সংস্থা, এরকম প্রশ্ন আসলে সেটার জন্য এই কটার নাম পড়বেন। আর যদি এখান থেকে আসে নিচের কোনটি দাতব্য সংস্থা, দাতব্য সংস্থার মধ্যে 1 নম্বরে হলো রেড ক্রস বা রেড ক্রিসেন্ট। রেড ক্রস বা রেড ক্রিসেন্ট, এটা হলো একটা দাতব্য সংস্থা। রেড ক্রস বা রেড ক্রিসেন্ট কমনওয়েলথ নিয়ে এখন পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না, তাই এটা না পড়লেও চলবে। রেড ক্রস বা রেড ক্রিসেন্ট এটা হলো স্বেচ্ছাসেবী সংগঠন বা দাতব্য সংগঠন। এখান থেকে আরেকটা পড়বেন হলো অক্সফাম ইন্টারন্যাশনাল। সদর দপ্তর কোথায়? অনেকবার পরীক্ষা আসছে, লন্ডনে।
এটার সদর দপ্তর। আর পড়বেন এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি টাইম শেষ হয়ে গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর একটা হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই সংস্থাগুলো সম্পর্কে আপনারা পড়বেন। তাহলে এই লেকচারটা মোটামুটি শেষ। আমি একেবারেই যতটুকু অংশ জিস্ট আছে সেই অংশটুকু আপনাদেরকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরে যদি কেউ পড়তে পারেন তারা অনেক বেশি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এইটুকু আগে ভালোভাবে শেষ করে তারপরে অন্য কিছু পড়বেন। ওকে, তো এইটুকুই আজকের মতো। যারা লেখা শেষ করতে পারেননি চাইলে স্ক্রিনশট দিতে পারেন, কারণ এই জমে আরেকটা ক্লাস আছে।